সন্ত্রাস দুর্নীতি করলে রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবে বিবেচনার আহ্বান প্রধানমন্ত্রীর। কেউ যেন নাশকতামূলক কর্মকাণ্ডে না জড়ায় নজর রাখার নির্দেশ। হাম উপসর্গে আরও 6 শিশুর প্রাণহানি। টিকার মজুদ না রেখেই অন্তর্বর্তী সরকার কেনা বন্ধ করায় প্রকোপ। সতর্কতার পরও নড়েনি টনক, দ্রুত সমাধানের চেষ্টা। ঈদ সামনে রেখে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু। বাজারে সরবরাহ ব্যবস্থায় চালু করা হবে এআই প্রযুক্তি। সিন্ডিকেট ভাঙতে পরিকল্পিতভাবে এগোচ্ছে সরকার। এবং ঈদ যাত্রায় বিশৃঙ্খলা এড়াতে গার্মেন্টসে ধাপে ধাপে ছুটি। সড়কে শৃঙ্খলা ফেরাতে মাঠে থাকবে 69টি মোবাইল কোর্ট। পশুবাহী গাড়িতে চাঁদাবাজির প্রমাণ পেলেই ব্যবস্থা। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতা রাজওয়া। সন্ত্রাস দুর্নীতি করলে রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেউ যেন সাম্প্রদায়িক ও নাশকতামূলক কর্মকাণ্ডে না জড়ায়, পুলিশ বাহিনীকে সেদিকে নজর রাখারও নির্দেশ দেন তিনি। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সরকার প্রধান বলেন, ফ্যাসিবাদ আমলে অপ্রয়োজনীয় ব্যয়ে ঋণের বোঝা বেড়েছে। এ অবস্থায় সবাইকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেন তারেক রহমান। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সরকার প্রধান তারেক রহমান। গণতান্ত্রিক, নিরাপদ, মানবিক একটা বাংলাদেশ গড়তে চাই। সততা, মেধা ও দক্ষতায় হবে পুলিশ বাহিনীর নিয়োগ, বদলি ও পদোন্নতির মূলনীতি। এই নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অপকর্ম করলে রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবে বিবেচনা করতে হবে। পুলিশ সদস্যরা থাকেন, তারা যদি আন্তরিকভাবে চান তাহলে আইনি এবং কৌশলী ভূমিকা নিয়ে কিন্তু অনেক ঘটনা শুরুতেই নিষ্পত্তি করা যায়। আপনাদের যে রেসপন্সটা থাকে সেটার উপরেই কিন্তু অ্যাকচুয়ালি মানুষ প্রথমেই ধরে নেয় যে আচ্ছা সরকারটা কেমন, এবং সেজন্য পুলিশ প্রশাসনকে সরকারের আয়না হিসেবে বিবেচনা করা হয়। সুতরাং পুলিশ প্রশাসন সফল হলে কার্যত সেটা সরকারের সফলতা হিসাবেই বিবেচিত হয়। যে দুর্নীতি, সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। ফ্যাসিবাদ আমলে অবকাঠামো নির্মাণে দুর্নীতির প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, রূপপুর, কর্ণফুলী টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচে বেড়েছে ঋণের বোঝা। না হলে সব ক্ষেত্রে আরো ভালো করা সম্ভব হতো। এ সময় সবাইকে কৃচ্ছ সাধনের আহ্বান জানান সরকার প্রধান। আমার অবস্থান থেকে আমি যেখানে অফিস করি সেখানে আমরা অনেক খরচ কমানোর চেষ্টা করেছি, অনেকাংশে আমরা করেওছি। এইটা করে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনাদের এরকম অনেকগুলো স্কোপ আছে যেখানে আপনারা করতে পারেন। এই যে 4 গুণ দামে রূপপুর আণবিক নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর তৈরি করা হলো, পদ্মা ব্রিজের খরচ পড়েছে 54 না 56 হাজার কোটি টাকা। কিন্তু আলটিমেটলি তো এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ সহ 20 কোটি মানুষের উপরে এই ঋণের বোঝা এসে পড়ছে। আজকে যদি এই অপ্রয়োজনীয় খরচগুলো না হতো তাহলে আপনাদের সহ আর্মির বলেন, এয়ারফোর্সের বলেন, নেভির বলেন, সহ শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আরো বেটার কিছু করতে পারতাম। কেউ যেন সাম্প্রদায়িক বা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটিও কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। এছাড়া সই করা জুলাই সনদের প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে আবারও আশ্বস্ত করেন তারেক রহমান। আসুন আমরা সেই সিকিউর দেশটা তৈরি করে আমাদের সন্তানদের জন্য। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বতন্ত্র সাইবার ইউনিট পাচ্ছে পুলিশ। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে তৈরি করা হবে বাহিনীর 2টি প্রশিক্ষণ কেন্দ্র। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী কার্যালয়ে মতবিনিময় সভায় একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সঙ্গে মনে করিয়ে দেন, পুলিশের কেউ চেইন অব কমান্ড লঙ্ঘন করলে শাস্তির মুখোমুখি হতে হবে। পুলিশের জন্য প্রশিক্ষণ একাডেমি আমরা গতকালকে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন, জঙ্গল সলিমপুরে আমরা 2টা বড় একাডেমি করতেছি। রাষ্ট্রের যে কয়েকটা অর্গানাইজেশন, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং লেজিসলেচার, এই তিনটাই প্রপারলি ফাংশন করবে যদি আপনাদের স্তম্ভটা, মধ্যম খুঁটিটা ঠিক থাকে। আশা করি আপনাদের আন্তরিকতা, সততা, দক্ষতা, ন্যায়নিষ্ঠা বজায় রেখে আপনারা সেই রাষ্ট্রীয় খুঁটিটাকে মজবুত রাখবেন।
মুসলমানদের উপর নির্যাতন বন্ধে ভারতকে অনুরোধ করবে বাংলাদেশ বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী। ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতনের অজুহাতে দেশে হিন্দুদের উপর অত্যাচার করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি তার। জানান, সংখ্যালঘুদের সুরক্ষা দিতে না পারলে প্রয়োজনে ছাড়বেন মন্ত্রিত্ব। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ধাপে ধাপে পূরণ করছে সরকার। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এসব কর্মসূচিকে জনগণ স্বাগত জানালেও কোনো রাজনৈতিক দল তা নিয়ে সমালোচনায় ব্যস্ত। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এখন অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেকেই সহ্য করতে পারছে না যে তারেক রহমান সাহেব প্রথমবার এমপি হলেন, প্রথমবার প্রধানমন্ত্রী হলেন, হয়ে উনি এত কাজ করতেছেন, এত ভালো কাজগুলি করতেছেন, উনি এত পরিশ্রম করতেছেন সকাল থেকে রাত্রে 12টা পর্যন্ত, এটা অনেকেই সহ্য করতে পারতেছেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন ও সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন প্রসঙ্গেও কথা বলেন ধর্মমন্ত্রী। ভারতে কি ঘটছে এটা বড় জিনিস নয়, বাংলাদেশে ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে, কোনো অন্য ধর্ম অবলম্বীদের উপরে অত্যাচার, অভিযান, জুলুম, নির্যাতন সহ্য করব না ইনশাআল্লাহ। আমাদের সরকার প্রধান যিনি আছেন উনি অবশ্যই চিন্তা করতেছেন এই ব্যাপারে, উনি অবশ্যই ওনার পক্ষ থেকে উনি কথা বলবেন। এদিকে এবারের চেয়ে আগামী হজ মৌসুমে হজের খরচ আরও কমানোর কথা বলেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এইবার হজে কিছু টাকা কমাইছে, আপনারা শুধু এখন দোয়া করেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। অপপ্রচার বন্ধ ও নিরাপরাধ মানুষের রক্ষায় ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন ধর্মমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গে সরকার গঠন করে সীমান্তে নজর বিজেপির। বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর হাতে প্রয়োজনীয় জমি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সোমবার নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয় এ সিদ্ধান্ত। এছাড়া কেন্দ্রীয় সরকারের সব সামাজিক কর্মসূচি রাজ্যে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। দেশ জুড়ে উদ্বেগ বাড়িয়েছে হাম, ছড়িয়ে পড়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ক্ষমতায় বসার প্রথম দিনেই বাংলাদেশ সীমান্তের দিকে কড়া প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানালেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে আগামী ৪৫ দিনের মধ্যে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই নতুন বিজেপি সরকার। বিজেপির নতুন রাজ্য সরকারের সিদ্ধান্ত এখন থেকে বাংলাদেশ সীমান্তে আরও কড়া নজরদারি চালাতে এবং অনুপ্রবেশ ঠেকাতে আটকে থাকা কাঁটাতারের বেড়া প্রকল্প নতুন করে চালু করা হবে। এর জন্য ৬০০ একর জমি দেয়া হবে বিএসএফকে। সোমবার থেকেই জমি বরাদ্দের কাজ শুরু হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। বিএসএফ যতটা জমি চেয়েছে ততটাই দেওয়া হবে এবং ইতিমধ্যে ল্যান্ড ডিপার্টমেন্ট কাজ এগিয়ে রেখেছে। সোমবার নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে সীমান্তের পাশাপাশি মমতা প্রশাসনের নেয়া সব ধরনের জনমুখী প্রকল্প নতুন সরকার চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে সরকারি চাকরিতে বয়সসীমা ৫ বছর বাড়ানো সহ তৃণমূল কংগ্রেসের হাতে নিহত বিজেপি কর্মীদের পরিবারের দায়িত্ব নেয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। হাম প্রসঙ্গ। হাম উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় মারা গেছে আরও ৬ শিশু। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১,৪৫৯ জন। টিকাদান বিঘ্নিত হওয়ায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে তিনি বলেন, দেশে এখন টিকার মজুদ পর্যাপ্ত। অপুষ্টির কারণে গ্রামের শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালে এক বেডে একাধিক শিশু রোগী রাখায় সুস্থ হওয়ার পরও নতুন করে আক্রান্ত হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন অভিভাবকরা। দেশ জুড়ে উদ্বেগ বাড়িয়েছে হাম, ছড়িয়ে পড়েছে শহর থেকে প্রত্যন্ত গ্রামে। সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, রংপুর, কুষ্টিয়া সহ বিভিন্ন জেলায় প্রতিদিনই জ্বরের সঙ্গে শরীরে ফুসকুড়ি নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড সহ ৩টি শিশু ওয়ার্ডে ভর্তি হওয়া বেশিরভাগ রোগী চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার।
অভিভাবকরা বলছেন চিকিৎসা নিয়ে বাড়ি যাওয়ার পর আবারও অসুস্থ হচ্ছে শিশুরা। হাসপাতালের ওয়ার্ডে এক বেডে একাধিক শিশু থাকায় সুস্থ হওয়ার পরও নতুন করে অসুস্থ হওয়ার শঙ্কা তাদের। পর্যাপ্ত পরিমাণ বেড না থাকার কারণে আমাদের একটা বেডে 2-3 জন করে বাচ্চা দেওয়া হয়েছে। একটা সুস্থ বাচ্চার ভিতরে আবার অন্য একটা অসুস্থ বাচ্চা এনে বসিয়ে দেয়, তাইলে তো সুস্থ বাচ্চা আবার অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অপুষ্টি ও শারীরিক দুর্বলতার কারণে গ্রামের শিশুরা হামে বেশি আক্রান্ত হচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসক। একেবারেই দুস্থ আর্থসামাজিক প্রেক্ষাপটের দিকে যারা খুবই নিম্ন মধ্যবিত্ত বিলং করে তারাই কিন্তু খুব বেশি এখানে আক্রান্ত হচ্ছে। এদিকে সোমবার সকালে বরিশাল জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। বলেন, বিগত সরকারের ব্যর্থতার কারণেই হাম পরিস্থিতির অবনতি হয়েছে। 2020-এর পরে প্রত্যেক 4 বছর পর পর হামের ক্যাম্পেইনিং হওয়ার কথা ছিল। বিগত সরকারগুলি টিকা কালেক্টও করে নাই, সেই ক্যাম্পেইনিংটা করে নাই। না করার কারণে 0 এজ থেকে 5 বছর পর্যন্ত একটা বিরাট সংখ্যার বাচ্চা আনভ্যাকসিনেটেড রয়েছে। ওই বাচ্চাগুলিরই বেশিরভাগ হাম হয়েছে। টিকা সংগ্রহের পাশাপাশি ক্যাম্পেইন করার কথা থাকলেও বিগত সরকার তা করেনি বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। কক্সবাজার জেলা সদর হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে 87 শিশু। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কক্সবাজার সদর হাসপাতালে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, কক্সবাজারে হামে যে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বেড়ে চলেছে। আমরা যেটি স্বাস্থ্য বিভাগ যেটি তথ্যটি দিয়েছে সেটি হচ্ছে কক্সবাজার সদর হাসপাতালে বর্তমানে প্রায় 87 জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন এবং অনেকের ল্যাব টেস্টে যে হামে আক্রান্ত সেটি ধরাও পড়েছে এবং তাদেরকে আমরা সকাল থেকে সদর হাসপাতাল আসলে যেটি লক্ষ্য করছে যেখানে আইসোলেশন বিভাগ রয়েছে সেখানে 20 বেডের হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হওয়া শিশুদের কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে আমরা লক্ষ্য করেছি 20 বেডের বিপরীতে প্রায় 87 জন রোগী ভর্তি রয়েছে। একটি বেডে 3 জন কিংবা 4 জন করে গাদাগাদি অবস্থায় কিন্তু মেঝেতে শুয়ে সেভাবেই কিন্তু আমরা লক্ষ্য করছি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আর 87 জন এই যে শিশু তাদের চিকিৎসার জন্য আমরা লক্ষ্য করেছি একজন মেডিকেল অফিসার এবং 2 জন ইন্টার্ন চিকিৎসক, তারাও কিন্তু এই যে এসব রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। আবার অনেকে আমরা লক্ষ্য করছি যে নার্স রয়েছে, 5 জন নার্স রয়েছে, তারাও কিন্তু তাদের সেবা দিতে পরিস্থিতি তাদের ব্যাক পেতে হচ্ছে বলে সেটি আমাদেরকে জানিয়েছেন। তবে সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে যে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। উপজেলাগুলোতে রোগীর যে বাড়তি চাপ সেটি কিন্তু কক্সবাজার সদর হাসপাতালে সামাল দিতে হচ্ছে। একই সঙ্গে কক্সবাজারের যে 10টি উপজেলা রয়েছে সেই উপজেলাগুলোতে কিন্তু প্রতিদিনই রোগীগুলো রেফার করা হচ্ছে, যার কারণে রোগীর চাপ বাড়ায় এখানকার সদর হাসপাতালের চিকিৎসকদের তাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন। তারপরেও তারা চেষ্টা করছেন সর্বোচ্চ দিয়ে তারা যারা শিশুরা ভর্তি হয়েছেন তাদেরকে নিরাময় করার জন্য। তবে আমরা হাসপাতালের আইসোলেশন বেডের সামনে আসলে যেটি লক্ষ্য করছি অভিভাবকদের প্রচণ্ড চাপ। তারা বলছে নানা অভিযোগ করছেন, তারা বলছেন তার পর্যাপ্ত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে না, তারা হয়রানির শিকার হচ্ছেন। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পেও কিন্তু যে হামের সংক্রমণ নিয়ে উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার রোগীর সংখ্যাও বাড়ছে। তো এ ছিল আমার কাছে কক্সবাজার সদর হাসপাতাল এলাকা থেকে সবশেষ। কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। ক্রয় পদ্ধতি বদলাতে গিয়ে অন্তর্বর্তী সরকার জরুরি টিকার মজুদ না রেখেই বন্ধ করে হাম পোলিওর মতো রোগের টিকা কেনা। এ কারণেই ভয়ঙ্কর রূপে ফিরেছে একসময় প্রায় নির্মূল হওয়া হাম, এমন অভিমত বিশেষজ্ঞের। এমনকি উপেক্ষা করা হয় ইউনিসেফ ও বিশেষজ্ঞদের সতর্কতাও। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলছেন, বর্তমান সরকার আগের অভিজ্ঞতার আলোকে টিকা কেনার পদ্ধতি বাস্তবায়ন করতে চায়। মনির হোসেনের রিপোর্ট। হামে অসুস্থ হয়ে হাসপাতালে একে একে শিশুর সারি। 2 মাসের কম সময়ে আক্রান্ত প্রায় 50,000 আর মৃত্যুর তালিকায় 400-র বেশি। সংক্রামক ব্যাধি হামের এমন ভয়াবহ থাবায় অসহায় অভিভাবকরা।
প্রায় নির্মূল হওয়া এক রোগের হঠাৎ এমন প্রাদুর্ভাব ভাবাচ্ছে গোটা দেশকে। সরকারের মন্ত্রী এমপি থেকে বিশেষজ্ঞ দল সবার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের টিকা কেনা নিয়ে অবহেলায় এমন ভয়াবহ রূপে ফিরেছে হাম। স্বৈরাচারের সময় এবং আরো দুঃখজনক ব্যাপার হলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি। যে ক্রাইসিসটা তারা টিকা সংগ্রহের সৃষ্টি করে গিয়েছে, যাও ছিল তাও দিতে ব্যর্থ হয়েছে 2020-এর পরে। তবে শুরুটা অন্তর্বর্তী সরকারের আমলে। 2025 সালের সেপ্টেম্বরে ক্রয় পদ্ধতিতে অনিয়ম আছে এমন অভিযোগ তুলে ইউনিসেফের কাছ থেকে সরাসরি টিকা কেনা স্থগিত রাখে তৎকালীন অন্তর্বর্তী সরকার। মজুদ শূন্য রেখে টিকা কেনা বন্ধ রাখার সিদ্ধান্তকে বিপজ্জনক হতে পারে বলে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে চিঠি দিয়েছিল ইউনিসেফের ঢাকা অফিস। পরে সায়েন্স ম্যাগাজিনের ওয়েবসাইটে এসব কথা লেখেন ঢাকা অফিসের কর্মকর্তা, কিন্তু তা আমলে নেয়নি তৎকালীন সরকার। সরকারকে একই ধরনের পরামর্শ দিয়েছিলেন দেশীয় বিশেষজ্ঞরাও। সেটা তো ভালো, আমরা বিদেশের সাহায্যে নির্ভরশীল না থেকে নিজেদের অর্থে আমরা স্বাস্থ্য ব্যবস্থা চালাবো। সমস্যাটা হলো এটাকে জরুরি পরিস্থিতি হিসেবে বিবেচনা করেন কি করেন না। আপনি আমেরিকার সাথে গার্মেন্টসের জন্য বাণিজ্য চুক্তি করতে গিয়ে তুলে আনাটা জরুরি মনে করছেন, কিন্তু টিকা কেনাটা জরুরি ভিত্তিতে তারা বিবেচনা করেননি। বিশেষজ্ঞদের কথা শোনা উচিত ছিল। 1.5 বছর আগে আমাদের দেশের বিশেষজ্ঞরা কিন্তু বলেছে মিটিং করে যে আপনারা দ্রুত টিকা এনে এই হামের ইয়েটা করেন। এদিকে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর জিয়াউদ্দিন হায়দার জানান, হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জরুরি অবস্থা বিবেচনা করেই আগের পদ্ধতিতে টিকার ব্যবস্থা করেছে সরকার। বলেন, বর্তমান সরকার হঠাৎ করে নয়, ধীরে ধীরে বাস্তবায়ন করতে চায় টিকা কেনার পদ্ধতি। ওপি থেকে ডিপিপি যে মাইগ্রেশন, ইট মেক সেন্স, কারণ এটা ন্যাশনাল সিস্টেমের সাথে আমি আরও বেশি ইন্টিগ্রেট করতেছি। কিন্তু যে সমস্যাটা অতীতে হয়েছিল সেটা হলো উইদাউট এনি রেডিনেস, এবং উইদাউট এনি অল্টারনেটিভ সিস্টেম তারা হঠাৎ করে এই মাইগ্রেশনটা করেছে। আমার মনে হয় যে আমাদের যখন নতুন বাজেট সাইকেল শুরু হবে তখন যে সমস্যাগুলো আমরা গত 1 বছর ধরে দেখছি, এই সমস্যাগুলো মোটেই থাকবে না। এছাড়া গাফিলতির কিংবা সংকটের বিচার চাওয়ার প্রসঙ্গে জানতে চাইলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জানান, অতীতের দিকে না তাকিয়ে দল মতের ঊর্ধ্বে দেশের জন্য কাজ করতে চায় বর্তমান সরকার। সমস্যা তো আমাদের প্রচুর আছে, কিন্তু সমস্যা নিয়ে কথা না বলে আমরা এখন একটু সমাধান নিয়ে কথা বলি, সামনের দিকে আমরা আগাই। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ঈদ সামনে রেখে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। সুলভ মূল্যে চিনি, ডাল ও সয়াবিন তেল কিনতে পারছেন মানুষ। রাজধানীর আগারগাঁওয়ে ট্রাক সেল উদ্বোধন করে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে সরবরাহ ব্যবস্থা নজরদারিতে ব্যবহার করা হবে এআই পদ্ধতি। মূল্যস্ফীতির চাপে সবচেয়ে বেশি বিপাকে নিম্নবিত্ত মানুষ। খাদ্যপণ্যের খরচ মেটানো কঠিন হয়ে গেছে অনেকের জন্য। এমন অবস্থায় বাজার মূল্যের চেয়ে কিছুটা কম দামে পণ্য পেতে মরিয়া সাধারণ মানুষ, যার জন্য এমন দীর্ঘ লাইন। চিনি 100 টাকা কেজি, এটা কম দামে পাওয়া যাইবে, এই কারণে নেওয়া। আয়া বাসায় খাসটা চলাই আর রোদ্রের মধ্যে দাঁড়ায় যাতে আমরা 20 টাকা কম পাই। টিসিবির মাল তো বিনা পয়সায় দিবে না, টাকা দায় দিতে হবে। আর এই মাল নেওয়ার উদ্দেশ্য আমাদের 200-300 টাকা সাশ্রয় হয়। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রম উদ্বোধন হয়। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, সিন্ডিকেট ভাঙতে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করতে চায় সরকার, যাতে কোনোভাবে পণ্যের দামে কারসাজি না করা যায়। বাজার অবজেক্টিভলি ম্যানিপুলেশন ফ্রি থাকবে, তার জন্য আমরা কতিপয় পন্থা নিচ্ছি। একেবারে আমদানি পর্যায় থেকে শুরু করে রিটেইল সেল পর্যন্ত এই পুরো সাপ্লাই চেইনটিকে আমরা একটা এআই মডেলের মধ্যে নিয়ে আসবো, যাতে সরকার পুরো ব্যবস্থাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ থাকে। বাণিজ্যমন্ত্রী জানান, টিসিবির ডিলার নিয়োগের জন্য একটি নীতিমালা তৈরি করা হচ্ছে। যারা বাছাইয়ে যোগ্য হবেন তারা ডিলারশিপ পাবেন। টিসিবির ডিলারশিপ যাতে একটি প্রশ্নহীন প্রক্রিয়ার মাধ্যমে, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হতে পারে, সে ব্যাপারে আমরা নীতিমালা প্রণয়ন করছি এবং এটির কাজও অতি শীঘ্র শুরু হবে। টিসিবির চেয়ারম্যান জানান, সংস্থাটিতে ভর্তুকি কমানোর জন্য চেষ্টা করা হচ্ছে, যা একসময় শূন্যে নামানো হবে। আমরা এই ভর্তুকি কমানোর জন্য অনেক চেষ্টা করছি, কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ইনশাল্লাহ ভবিষ্যতে এই ভর্তুকি কমে আসবে এবং ধীরে ধীরে ভর্তুকির পরিমাণ শূন্যে চলে আসবে, আমরা বিশ্বাস করছি। ঈদুল আজহা উপলক্ষে টিসিবির ট্রাক সেলে 80 টাকা কেজি দরে 1 কেজি চিনি, 70 টাকা দরে 2 কেজি ডাল ও 130 টাকা লিটার দরে মিলছে 2 লিটার সয়াবিন তেল। এই কার্যক্রম চলবে 21 মে পর্যন্ত। সাইফুল ইসলাম,
সময় সংবাদ, ঢাকা। কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজির কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। এমন তথ্য পেলেই অভিযুক্তকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া ফ্যাসিস্ট সরকারের সময় মেগা প্রকল্পের নামে কোটি কোটি টাকা লোপাট হয়েছে বলেও জানান মন্ত্রী। সারা দেশে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী রাজীব আহসান। একই জায়গায় 4 তলা বিশিষ্ট পদ্মা সেতু জাদুঘরের ভিত্তিপ্রস্তর উদ্বোধনও করেন মন্ত্রী। পরে একটি সভায় অংশ নেন মন্ত্রী। বলেন, গত 18 বছরে মেগা প্রকল্পের নামে কোটি কোটি টাকার লোপাট করেছে ফ্যাসিস্ট সরকার, যার কারণে বৃহত্তর ফরিদপুরে কোনো উন্নয়ন হয়নি। তবে বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। মেগা প্রকল্পের নামে লুট হয়েছে, 30 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, 20 লক্ষ কোটি টাকার উপর বৈদেশিক ঋণ রেখে দেওয়া হয়েছে। তার মধ্যে দিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে। আপনাদের যথাযথ অর্থ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করবার জন্য সরকার কাজ করছে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঈদুল আজহায় কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। এমন তথ্য পেলেই অভিযুক্তকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি। পরিবহনে অনৈতিকভাবে কোনো অর্থ কালেক্ট করার কারো সুযোগ নেই। সরকার একেবারে কঠোর। যদি আপনাদের নজরে এরকম আসে আমাকে জ্ঞাত করবেন, আমরা সেটা কঠোর হস্তে দমন করব। প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতায় যাতে সীমাবদ্ধ না থাকে সে বিষয়ে জেলা প্রশাসনকে নজরদারি রাখার পরামর্শ সড়কমন্ত্রীর। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রায় বিশৃঙ্খলা এড়াতে গার্মেন্টসে ধাপে ধাপে ছুটি দেওয়া হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে মাঠে থাকবে 69টি মোবাইল কোর্ট। নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে সচিবালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান সড়ক, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। বিজিএমের সাথে আমাদের একটা কথা হয়েছিল যে তারা 3টি স্তরে গার্মেন্টসটাকে ছুটি দিবেন, কিন্তু গতবার সেটা সম্ভব হয়নি। শেষ দিনে এসেই চাপটা পড়েছিল, যার ফলে গার্মেন্টসের যেদিন ছুটি হয় সেই দিন গাজীপুর এবং ওই সংলগ্ন এলাকায় 10 থেকে 15 লাখের মতো যাত্রী একদিনে বাড়ি যেতে চান। ভিডিওতে ভর্তি। কিশোর গ্যাং ভাইস্তা বিল্লাল রাজধানীর আদাবরে মাত্র 20 বছর বয়সেই গড়ে তোলেন গ্যাং। চাপাতি হাতে মহড়া দিয়ে প্রকাশ্যে করেন ছিনতাই। নিজের এলাকায় অন্য কেউ ছিনতাই করতে এলেও রেহাই পায়নি এই গ্যাংয়ের হাত থেকে। 6 বছরে 12 মামলার আসামি হয়ে জেলেও গেছেন 6 বার, কিন্তু বেশি দিন আটকে রাখা সম্ভব হয়নি। গত মাসে 3টি ছিনতাই করে আবারও আলোচনায় আসার পর গ্রেফতার হয়েছেন পুলিশের কাছে। মাসুদুর রহমানের রিপোর্ট। হাতের ট্যাটুতে এক পাশে মুকুট, অন্য পাশে চাপাতির ছবি। নাম তার ভাইস্তা বিল্লাল। আদাবর এলাকায় চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাই করাই তার কাজ, গড়ে তুলেছেন গ্যাংও। 11 এপ্রিল বিকেলে বিল্লালের নেতৃত্বে রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিংয়ে পাঠাও কর্মীর ওপর হামলা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিতে বাধা দেয় ভুক্তভোগী। এ সময় চাপাতি বের করে কুপিয়ে সর্বস্ব লুট করে পালিয়ে যায় তারা। বাড়ি দিয়ে হারা ভিতরের দোকানে দুটো ছাড়া আমি লয়ে গেছি, যারপর দোকানের লোকজন ছিল, আশেপাশের লোকজন ছিল, কেউ ধরে না। এই গ্যাংয়ের দাপটে ভীত সন্ত্রস্ত আদাবরের শ্যামলী হাউজিং, নবোদয় হাউজিং, শেখেরটেক সহ এর আশপাশের এলাকার মানুষ। পুরি টুরি এইগুলা বিক্রি করতে আসছে, এই ফাঁকে ওর থেকে মোবাইল লয়ে গেছে। রাস্তাতে হাঁটলেও ভয় লাগে। বিল্লাল গ্যাং আতঙ্কে অন্য ছিনতাইকারী চক্র। সম্প্রতি নবোদয় এলাকায় ছিনতাই করতে এসে ধাওয়া খেয়ে পানিতে পড়ে যায় তরুণ গ্যাংয়ের এক সদস্য। পুলিশ বলছে 2020 সাল থেকে সক্রিয় বিল্লাল। চাচার বাসায় থাকার কারণে এলাকায় সে পরিচিতি পায় ভাইস্তা বিল্লাল হিসেবে। 12 মামলার আসামি বিল্লালের নামে বের হয়েছে 6টি ওয়ারেন্ট। 7 বার গ্রেফতার হয়েছেন তিনি। আমার কাকার আগুনগুলো থাকতাম বেশি, এইখানে সবাই ভাইস্তা ভাইস্তা কয়, নাম করতে ভাইস্তা। সম্প্রতি শ্যামলী হাউজিং সহ 3টি দুর্ধর্ষ ছিনতায় নাম আসার পর বিল্লালকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। তবে বিল্লালের অন্যতম সহযোগী সাইদ, কোবরা সহ অন্তত 10 জন এখনও অধরা। সহযোগীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। গ্যাংয়ের যে সদস্যরা থাকে, যখন তাদের মূল হোতাকে ধরা হয় তারা কিন্তু অনেকটা আড়ালে চলে যায়। তো আমরা চেষ্টা করব তার মাধ্যমে তার গ্যাংয়ের অন্যান্য অনুসারী যারা রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার। বিল্লালের অনুপস্থিতিতে যাতে অন্য গ্যাং আদাবরে আতঙ্ক তৈরি করতে না পারে সেদিকেও নজর রাখার দাবি এলাকাবাসীর। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিকট বিস্ফোরণে যখন ঘুম ভেঙেছে ততক্ষণে ঝলসে গেছে শরীর। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন 3 সন্তান সহ বাবা।
পানি সংগ্রহে বাইরে থাকায় রক্ষা পান মা। জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক জানান, দগ্ধ 4 জনের অবস্থাই গুরুতর। ভেঙে গেছে দরজা জানালা, পুড়ে গেছে যাবতীয় আসবাবপত্র, যেন এক ধ্বংসস্তূপ। সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে তছনছ একটি পরিবার। রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিলেন অটোরিকশা চালক আব্দুল কাদের ও তার 3 সন্তান। সকালে তাদের ঘুম ভাঙে বিস্ফোরণের প্রচন্ড শব্দে। কিছু বুঝে ওঠার আগেই পুড়ে যায় শরীর। আমি দৌড় করে আইছি, আইয়ে দেখি ঘর দিয়ে আগুন, সারা জালনা মালনা সুইটা মুইটা গেছে গা, এরকম একটা বিকট শব্দ হয়েছে, আর বাইরে যেতে পারে না। দগ্ধদের উদ্ধার করে ভর্তি করা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। বিস্ফোরণ আগ মুহূর্তে রান্নার পানি সংগ্রহের জন্য ঘরের বাইরে থাকায় আগুন থেকে বেঁচে যান গৃহকর্ত্রী মাহিনুর বেগম। মনে করেন হ্যাঁ, ও বুঝিয়া গেছে। পরিবারের প্রধান, ওনার 57% পুড়েছে এবং ওনার 3 ছেলে, তাদের একজনের 36%, একজনের 20% এবং একজনের 17% পুড়েছে। তো সবারই মুখমণ্ডল পুড়েছে, শ্বাসনালী পুড়েছে, যার জন্য আমরা সবাইকে আশঙ্কাজনক বলছি। ফায়ার সার্ভিসের ধারণা তিতাস গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। লাইনের যে গ্যাসটা গিয়েছে, এই গ্যাসের লিকেজ থেকে ওই ঘরের গ্যাসের চেম্বার অবস্থায় ছিল। হয়তোবা তার ছেলে বা ওই পরিবারের কেউ বিড়ি সিগারেট খাওয়ার জন্যই করছে, সাথে সাথে ধাম করে আগুন ধরে গেছে এবং বিস্ফোরণ ঘটেছে। এর আগে রোববার ভোরে ফতুল্লার গিরিধারা এলাকায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ হন একই পরিবারের 5 জন। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জে শীত কেটে ঘরে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার স্ত্রীকেও কুপিয়ে জখম করা হয়। গতরাতে উল্লাপাড়ার দত্তপাড়ায় শীত কেটে সোবাহান প্রামাণিকের ঘরে ঢোকে একদল দুর্বৃত্ত। সোবাহানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় স্ত্রী বাঁচাতে এগিয়ে গেলে তাকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় শেফালিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। জামায়াত ইসলামের নিবন্ধন পুনর্বহাল করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। পূর্ণাঙ্গ রায়ে আদালত উল্লেখ করেন, জামাতের গঠনতন্ত্র সংশোধন বা নিবন্ধনের বিষয়টি যখন নির্বাচন কমিশনের প্রক্রিয়াধীন ছিল তখনই রিটটি করা হয়েছিল, যা আইনত ছিল অপরিপক্ক। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, রিটকারীরা মামলা করার জন্য কোনো ক্ষতিগ্রস্ত পক্ষ হিসেবে নিজেদের প্রমাণ করতে পারেননি, বরং ব্যক্তিগত বা রাজনৈতিক বিদ্বেষ থেকে এই রিট দায়ের করা হয়েছে বলে আদালতের কাছে প্রতীয়মান হয়েছে। এছাড়া জামায়াতের নিবন্ধন বাতিলের রায়ের ক্ষেত্রে সঠিক আইনি ব্যাখ্যার ব্যর্থতার বিষয়টিও উঠে এসেছে আপিল বিভাগের পর্যবেক্ষণে। অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ করাকে অসাংবিধানিক ও নারীর প্রতি বৈষম্যমূলক ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চের দেয়া রায়ে বলা হয়, ভ্রূণের লিঙ্গ পরিচয় প্রকাশ করা কেবল অনৈতিক নয়, বরং এটি সংবিধানের লঙ্ঘন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ডিজিটাল নজরদারি ও কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া এই চর্চা বন্ধ সম্ভব নয়। আগামী 6 মাসের মধ্যে সারা দেশের নিবন্ধিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর জন্য একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরকে। কন্যা শিশুর নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিতে রাষ্ট্র ব্যবস্থা বাধা নয়, সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে রাজারবাগে পুলিশ নারী কল্যাণ সমিতির বার্ষিক সমাবেশে মন্তব্য করেন তিনি। পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজন করা হয় পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলা। অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। শুরুতেই সমাবেশের অতিথিদের নিয়ে পুনাকের বিভিন্ন কার্যক্রমের তথ্যচিত্র দেখেন তিনি। শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন ডাক্তার জুবাইদা রহমান। পরে বক্তব্যে তিনি বলেন, নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ পারিবারিক সচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি দারিদ্র্য দূর করতে সহায়তা করবে। নারীরা পরিবার ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রে থেকে স্বাস্থ্য, গ্রামীণ উন্নয়নে অংশ নিতে পারে। কন্যা শিশুদের নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ
নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ নিজের জন্য গড়তে চায় সেই পথে রাষ্ট্র ব্যবস্থা প্রতিবন্ধকতা সৃষ্টির পরিবর্তে তা এগিয়ে নেবে। আমরা সকলে যদি নিজ নিজ ক্ষেত্রে কাঙ্ক্ষিত সমাজ গঠনে অবদান রাখি তাহলে নিশ্চয়ই সেটি বাস্তবায়ন করা সম্ভব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সহধর্মিণী হাসিনা আহমেদ বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। নারীর ক্ষমতায়ন মানে কেবল পদমর্যাদা নয়, বরং সমাজের প্রতিটি স্তরে দক্ষতা, যোগ্যতা, মেধা ও সাহসের সাথে দায়িত্ব পালন করা। বর্তমান সরকার নারীর ক্ষমতায়নকে দেশের সামগ্রিক উন্নয়নের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে মনে করে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঐকান্তিক প্রচেষ্টায় আজ পুলিশ বাহিনীতে নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় পুনাকের বার্ষিক সমাবেশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। নিরাপদ নৌ চলাচল, সামুদ্রিক নিরাপত্তা ও ব্লু ইকোনমি কার্যক্রম জোরদারে চট্টগ্রামে শুরু হয়েছে নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের 25তম আন্তর্জাতিক সম্মেলন। অংশ নিয়েছেন 13 দেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা। চট্টগ্রামে শুরু হয়েছে নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের 25তম আন্তর্জাতিক সম্মেলন। বাংলাদেশ নৌবাহিনীর আয়োজনে 3 দিনব্যাপী এই সম্মেলনে অংশ নিয়েছে ভারত, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা সহ 13টি দেশ। প্রতিনিধিরা বলেন, সদস্য দেশগুলোর কারিগরি সহযোগিতা, তথ্য বিনিময় ও প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে নিরাপদ নৌ চলাচল নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সম্মেলন। With your neighbors, so you know which each other is doing, that we're using the same standards. So when we discuss problems, we talk about them in the same way. চার্টগুলো আমাদের সমুদ্র এলাকায় যারাই আসে সমুদ্র চলাচলের জন্য এবং নিরাপদ চলাচলের জন্য আমাদের হাইড্রোগ্রাফি ডিপার্টমেন্ট এই ম্যাপিংগুলো করে থাকে। নিরাপদ ও টেকসই সামুদ্রিক অর্থনীতি গড়ে তুলতে আধুনিক হাইড্রোগ্রাফিক সক্ষমতা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন নৌপ্রধান। Oceans are key drivers of global economic growth and sustainability, with over 90% of global trade conducted by the sea. They also provide vast resources, including food, minerals, and energy. এই সম্মেলনের মাধ্যমে উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা আরও জোরদার হবে বলে মনে করেন আয়োজকরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। পদোন্নতির দাবিতে দ্বিতীয় দফায় কমপ্লিট শাটডাউন শুরু করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের একাংশ। ক্যাম্পাসে উপাচার্যকেও অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিক্ষোভকারীরা। এদিকে কমপ্লিট শাটডাউনে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। রোববার সকাল থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। এতে অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। বন্ধ নিয়মিত ক্লাস ও পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে পদোন্নতি না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা। বোর্ড হচ্ছে না, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন হচ্ছে না, সব মিলিয়ে আমাদেরকে বিভিন্নভাবে মাননীয় উপাচার্যের মধ্যে ঘুরাচ্ছেন। বারবার ওনার কথা ঘোরানোর কারণে শিক্ষকরা এখন তাকে ট্রাস্ট করে না। শিক্ষকদের আন্দোলনে সেশন জটে পড়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছি যে আসলেই আমরা ঠিকমতো পরীক্ষায় বসতে পারবো। ক্লাসগুলো বন্ধ হয়ে গেছে, পরীক্ষা অফ হয়ে গেছে। যারা শেষ বর্ষে আছে অর্থাৎ চতুর্থ বর্ষে আছে তাদের কিন্তু ক্যারিয়ারের একটা ব্যাপার আছে। এদিকে আন্দোলন অযৌক্তিক দাবি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুসরণ করেই পদোন্নতি হবে বলে সাফ জানান উপাচার্য। আন্দোলন তো সবসময় আমরা বলবো অযৌক্তিক, কারণ যে কোনো সমস্যা হলে পরে সেটা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হবে। গত 1.5 মাস ধরে পদোন্নতির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষকদের একাংশ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। রফতানি বহুমুখী করতে ব্যবসায়ীদের নীতিগত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু। বৈঠকে দেশের বাণিজ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিজিএমইএ সভাপতি। বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান উদ্যোক্তারা। শ্রমিকদের পাওনা সঠিকভাবে বুঝিয়ে দিতে নীতি সহায়তা জরুরি বলেও প্রধানমন্ত্রীকে
অবহিত করা হয়। সরকারের বন্ধ কারখানা চালুর সিদ্ধান্তকে সাধুবাদ জানান উদ্যোক্তারা। তবে ব্যাংকের অসহযোগিতায় অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বলেও প্রধানমন্ত্রীকে জানান বিকেএমইএ সভাপতি। এটা ছিল একটা সৌজন্য সাক্ষাৎ। আজকে আমরা বিস্তারিত কোনো দাবি দেওয়া ওনাকে দিইনি। এই বিষয়টা নিয়ে কোনো ধরনের আলোচনা হয়েছে? আমরা পলিসি সাপোর্ট চাই। পলিসি সাপোর্ট পেলে আর আমরা চাই যেন ইনফ্রাস্ট্রাকচারে গভর্নমেন্ট দ্রুত ইনভেস্ট করে, বিশেষ করে এনার্জি নিয়ে, এবং ঢাকা চিটাং এক্সপ্রেসওয়েটা যেন দ্রুত হয়। 3 নম্বর হচ্ছে যেন পোর্টের এফিসিয়েন্সি বাড়ে। উনি বলেছেন অনেক প্রবলেম ওনাদের এই সরকার ইনহেরিট করছে, এটাই বাস্তবতা। এটা গ্র্যাজুয়ালি এগুলো আস্তে আস্তে ওনারা সমাধান করবেন। উনি দায়িত্ব নেওয়ার পরে এলডিসি গ্র্যাজুয়েশন স্থগিত করার জন্য উদ্যোগ নিয়েছেন। শ্রম আইনের যে কিছু সংশোধনীর ব্যাপার ছিল এগুলি করেছেন। তারপরে বন্ধ কারখানাগুলি চালু করার উদ্যোগ নিয়েছেন। ব্যাংকগুলির নানা রকমের অসহযোগিতার কারণে অনেকগুলি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আরও হচ্ছে। এই জায়গাটাকেও একটু দেখার জন্য বলেছি। উনি এই ব্যাপারে আশ্বস্ত করেছেন। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে দেশে বিনিয়োগ পরিস্থিতির উন্নতি হবে না। দেশি বিদেশি উদ্যোক্তারা আস্থা পাবেন না বলে মন্তব্য করেছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। দুপুরে রাজধানীর বনানীতে পিআরআই আয়োজিত সেমিনারে মন্তব্য করেন তিনি। এ সময় আসছে বাজেটে কর্মসংস্থান তৈরিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে বলেও জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। সেমিনারে ক্যাব সভাপতি AHM শফিকুজ্জামান বলেন, বছরে 6,000 থেকে 8,000 কোটি টাকা রফতানিতে নগদ প্রণোদনা দেওয়া হচ্ছে। প্রণোদনার অর্থ জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ব্যয় করার দাবি জানান তিনি। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে নজর দেওয়ার আহ্বান জানান ক্যাব সভাপতি। এই দেশে বিজনেস করা মানে হলো আপনার একটা অন্যায় করা। বাংলাদেশে সৎভাবে বিজনেস করার কোনো পরিবেশ আমরা রাখিনি। এই যে সৎভাবে পরিবেশ রাখিনি, এটির জন্য দায়ী কারা? হ্যাঁ, আমরা আমলাতন্ত্র এটার জন্য একটা বড় অংশ দায়ী। Until we solve the energy problem, we can talk about investment, but it's going to be very difficult for local and for investors to believe in Bangladesh story unless we resolve the energy issue. সরকারের ভিতরে আসলে অনেকগুলো ছোট ছোট সরকার আছে। So government itself is a very complex organism. It's a forest যেখানে অনেকগুলা বাঘ আছে, অনেকগুলো সিংহ আছে, এবং তাদের প্রত্যেকেরই আবার নিজের ইন্টারেস্ট আছে। আসছে বাজেট বাস্তবায়নে 6,04,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পেতে যাচ্ছে এনবিআর। অথচ চলতি অর্থবছরের প্রথম 9 মাসে সংস্থাটি আদায় করতে পেরেছে মাত্র 2,87,662 কোটি টাকা। একদিকে ব্যবসা সহজীকরণের প্রতিশ্রুতি, অন্যদিকে রাজস্ব আদায়ের উচ্চচাপ কতটা স্বস্তি দেবে বিনিয়োগে তা নিয়ে শঙ্কায় উদ্যোক্তারা। তাদের দাবি, বিনিয়োগ বান্ধব কর কাঠামো আর আদায়ের সুশাসন নিশ্চিত করতে হবে। এ অবস্থায় এনবিআর এর কাঠামোগত সংস্কার ও সক্ষমতা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। MS আরিফিনের রিপোর্ট। 1991 সালে রাষ্ট্র ক্ষমতায় এসে ভ্যাট ব্যবস্থার প্রচলন ঘটিয়ে রাজস্ব আদায়ে যে বিপ্লবের শুরু করেছিল বিএনপি সরকার, এনবিআর এর পরিসংখ্যান বলছে ধীরে ধীরে সেই ভ্যাটই হয়ে ওঠে সরকারের বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় অঙ্কের অর্থের যোগানদাতা। ভ্যাটে ভর করে চলতি অর্থবছরের প্রথম 9 মাসে 2,87,662 কোটি টাকা রাজস্ব আদায় করেছে এনবিআর। সংস্থাটির কাঁধে থাকা মোট 5,03,000 কোটি টাকা রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা পূরণে জুন পর্যন্ত 3 মাসে এনবিআরকে আদায় করতে হবে প্রায় 2,15,000 কোটি টাকা। মন্ত্রণালয় সূত্র বলছে, এমন বাস্তবতার মধ্যেই 2026-27 অর্থ বছরের বাজেটে মোট 6,95,000 কোটি টাকা রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ধরা হতে পারে, যা জিডিপির 10.17%, যেখানে এনবিআর এর কাঁধে পড়তে পারে 6,04,000 কোটি টাকা আদায়ের দায়িত্ব। বড় অঙ্কের এই অর্থ আদায়ের চাপ যেন হয়রানির কারণ না হয়ে দাঁড়ায়, সেই নিশ্চয়তা চান উদ্যোক্তারা। সাবকন্ট্রাক্ট করাই, এটা যে মূল ফ্যাক্টরি সে কিন্তু একবার উচ্চ কর দিচ্ছে, আবার যিনি করেন এবং যিনি দেন ওইখানেও আবার ট্যাক্সেশন, এটা হলো ডাবল ট্যাক্সেশন। এটা যেন না হয়। শুধু ফিসক্যাল সাপোর্ট না, আমাদের পলিসি সাপোর্ট দেন। যেসব পলিসি সাপোর্ট দিলে সরকারের রেভিনিউয়ে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হবে না, কিন্তু আমাদের ব্যবসা করাটা সহজ হবে। ব্যবসায়ীরা বলছেন, বিনিয়োগ বান্ধব কাঠামো তৈরি হলে সরকারকে রাজস্ব দিতে আগ্রহী হবেন তারাও। তবে ব্যবসা বান্ধব কর কাঠামো আর আদায়ে সুশাসন নিশ্চিত করতে পারলে লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে। স্ট্যান্ডার্ড ট্যাক্স 20-25% হওয়ার কথা, তা আপনার 20-25% অনেক পরের কথা। আপনারা আমার কাছ থেকে নিয়ে যাচ্ছেন ওই 52% ট্যাক্স। এই অন্যায়টার কারণে কিন্তু আমরা আসলে ট্যাক্স দেওয়ার জন্য বা আমাদের প্রফিট শো করতে আমরা চাচ্ছি না। যদি এই অত্যাচারগুলো বন্ধ করেন তখন অটোমেটিক সরকারের রেভিনিউ বাড়বে। অর্থনীতিবিদরা বলছেন,
এনবিআর এর কাঠামোগত সংস্কার ও সক্ষমতা না বাড়িয়ে করের বোঝা বাড়লে কমে যেতে পারে বিনিয়োগ, যা আরও চাপে ফেলবে রাজস্ব আদায়কে। ট্যাক্স রেভিনিউ এমনভাবে কালেক্ট করতে হয়ে যাচ্ছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ট্যাক্স দেয়, মানে ভলেন্টারি কমপ্লায়েন্স, যেটা আমাদের এখানে সেই গুণটা নাই। আজকে এটা করলাম, কালকে আরেকটা করলাম, দেখলাম যে রাজস্ব আসছে, আচ্ছা ওটা ধরো, এটা বাড়িয়ে দাও। দ্যাট ইজ নট হাউ ইউ কালেক্ট। তথ্য বলছে বাজেটে এনবিআর বহির্ভূত ও নন ট্যাক্স রেভিনিউ এনটিআর মিলিয়ে আরও 91,000 কোটি টাকা রাজস্ব আদায় করতে চায় সরকার। তারপরও তথ্য বলছে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হতে পারে 2,35,000 কোটি টাকা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। 2% জমা দিলেই নিয়মিত হবে খেলাপি ঋণ, এমন ঘোষণা দিয়ে বাজেটের আগে আবার ঋণ পুনঃ তফসিলের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য এই নীতি সহায়তা কর্মসংস্থান সৃষ্টি করবে এমন প্রত্যাশা কেন্দ্রীয় ব্যাংকের। তবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির স্বার্থে অতীতের দেয়া নীতি সহায়তার কার্যকারিতা ও মূল্যায়ন প্রয়োজন। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2025-এর সেপ্টেম্বর শেষে নির্বাচনের আগে খেলাপি ঋণ ছিল 6,44,515 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নীতি সহায়তায় ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ কমে হয় 5,57,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের কাগজের সহায়তায় 3 মাসে খেলাপি ঋণ 35.73% থেকে কমে 30.60% নেমে আসে। এবার বাজেটে বন্ধ কারখানা চালুতে প্রায় 40,000 কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা সরকারের। ফলে সে প্রতিযোগিতায় নামতে বাজেটের আগে আবারও খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ পাচ্ছেন খেলাপিরা। আগামী জুন পর্যন্ত 2% জমা দিলেই নিয়মিত হবে খেলাপি ঋণ। গত 31 মার্চ পর্যন্ত যাদের ঋণ খেলাপি হয়ে পড়েছে তারাই শুধু এই সুযোগ পাবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। যেহেতু আমরা কলকারখানা চালু করতে হলে গ্রাহককে কিন্তু আবার কিছু ঋণ সুবিধা দিতে হবে, কালের পানি বের করতে হলে আবার কিছু পানি দিতে হয়, কিন্তু কাকে আমরা টাকা দিব? যিনি খেলাপি নয়। অতএব যারা খেলাপি অবস্থায় আছেন তাদেরকে পুনঃতফসিল করার সুবিধা আমরা আবার দিতে চাই। তবে কর্মসংস্থান সৃষ্টি ইতিবাচক উদ্দেশ্য হলেও পূর্বে দেয়া নীতি সহায়তার মূল্যায়ন জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। এটা সরকার দেওয়ার আগে সরকার কিন্তু কমিট করতে হবে যে আমি এটা দিচ্ছি, আপনাকে সহায়তা নীতি সাপোর্টটা দিচ্ছি, সেটাতে আলটিমেটলি অর্থনীতিতে আপনি কতটুকু কন্ট্রিবিউট করবেন। এইটার কিন্তু একটা জিনিস যদি চাওয়া হয় তাহলে মনে এগুলো মোর ট্রান্সপারেন্ট ওয়েতে, ঢালাওভাবে অনেক কিছু চাওয়ার চেয়ে আমরা যদি এটাকে ফ্যাক্ট ফিগারের মাধ্যমে দেই যে আমাকে এই ফ্যাসিলিটি দিলে আমার ইকোনমিতে ইনডাইরেক্টলি এত কন্ট্রিবিউটেড হবে এবং আমি এই সুবিধাটা দিব, এবং এটা যদি ফলো আপ করা হয় তাহলে হয়তো এটা ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। বাংলাদেশ ব্যাংক জানায় আবেদন গ্রহণের 3 মাসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে ব্যাংকগুলোকে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। পানিতে তলিয়ে গেছে কষ্টের ফসল, ঋণে জর্জরিত হাওরের কৃষক। ধান ভেজা থাকায় পাচ্ছে না ন্যায্য মূল্য, সরকারিভাবেও ধান বিক্রি করতে পারছেন না বলে অভিযোগ অনেকের। এমন পরিস্থিতিতে কৃষকেরা চাইছেন বিনা সুদে ঋণ আর আগামী বোরো মৌসুম পর্যন্ত সহায়তা। পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন, দিনরাত পরিশ্রম করে ফলানো ধান বেশিরভাগই ভেজা। অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ফসল গ্রামীণ সড়কে শুকিয়ে ঘরে তুলছে কৃষক। তবে ভেজা থাকায় গুণগত মান নষ্ট হচ্ছে অনেক ক্ষেত্রেই। এই চিত্র সুনামগঞ্জের ছোট বড় 137 হাওরের। ধান গের আইয়া নষ্ট হয়েছে, খালো গেছে, সরকার যদি দিয়া টাকা 1400 টাকা মন, ওখানে আমাদেরকে 800-700 এইভাবে দাঁড় হয়। আমরা তো পাই না মিলতে, ধান কাটতে পারি না, পানি লেগে গেছে গাঙ্গে ডুবাইয়া। এনজিও, ব্যাংক ও স্থানীয় মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে বিপাকে আছেন হাওরের বেশিরভাগ কৃষক। ঋণের ভাবে তো অনেক পড়ছে গিয়া, এখন যদি আমরা ব্যাংক থেকে সরকারের লোন দিত গিয়া, বিনা সুদে টাকা পাইতাম, তাহলে তো আমরা জান বাঁচত। কিশোরগঞ্জে উৎপাদন খরচ মেটাতে কম দামে ভেজা ধান বিক্রি করে দিচ্ছেন বহু কৃষক। এমনকি সরকারি খাদ্য গুদামেও পাচ্ছেন না বিক্রির সুযোগ। 1 একর জমি কাটলে কমপক্ষে 15-20 জন লেবার লাগে, এতে করে তো আমাদের ফর্তা হয় না। আমরা সাধারণ এরা যদি বিবেকের ভিত্তি করে দেয় তাহলে আপনার বলার কিছু নেই। মৌলভীবাজারের অনেক স্থানে পচে যাওয়া ধানই ঘরে তুলছেন কৃষকরা। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় প্রায় 4,500 হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত 26,000 কৃষক। এবার যারা ক্ষেত করছি সবই আমরা পানির চলে গেছে। এখন আমরা কিছু কিছু ক্ষেত কাটছিলাম যে আনলাম ফসা তো চাই না, সেইরাম যে চেষ্টা করলাম কিছু তোলা যায়। হাওরে নতুন করে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছে কৃষি বিভাগ। তানজিল হাসনাত, সময় সংবাদ।
প্রধানমন্ত্রীর নয়া উদ্যোগে প্রাণ ফিরে পাচ্ছে বরিশাল বিভাগের বেশ কিছু মৃতপ্রায় খাল। খননের কারণে পানির প্রবাহ স্বাভাবিক হতে শুরু করেছে। ইতিবাচক প্রভাব পড়ছে কৃষি সেচে। সেই সাথে চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমার আশা ভুক্তভোগীদের। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। পরিচিত বরিশাল মায়ের মমতায় জনপদকে আঁকড়ে রেখেছে প্রায় ৩৫০০ খাল। পানি উন্নয়ন বোর্ডের হিসেবে যার দৈর্ঘ্য ৩৩৪৯ কিলোমিটার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়া উদ্যোগে এরই মধ্যে ৬ জেলায় খনন শুরু হয়েছে ৬১.৫ কিলোমিটার। বরিশাল সদর উপজেলার চরকাওয়া ইউনিয়নের স্বনির্ভর খাল এটি। ৪ দশক পর সংস্কারের ছোঁয়ায় ৬ কিলোমিটারের খালের ৪ কিলোমিটার খননই বদলে গেছে দৃশ্যপট। একই চিত্র জেলার গৌরনদীর কুতুবপুরে। এই খালটি আবারও পুনঃখননের কাজ শুরু হয়েছে। পানি বর্ষা পড়লে জোয়ার উঠতে ঠেলিয়া কোলার দিয়ে নামতে না। বন্যার সিজন আসলেই পানি ঘরবাড়িতে তলাই যেত। জলাবদ্ধতা, নিষ্কাশন এবং সেচ, এই 3টি বিষয়কে আমরা গুরুত্ব দিয়েছি। এদিকে পিরোজপুরের শিকদার মল্লিক ইউনিয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগে প্রাণ ফিরে পাচ্ছে একাধিক মৃতপ্রায় খালগুলো। জমি, খাত, বই সব কিছুর জন্য সুবিধা পাইতেছি। এখন কাটার পরে খুব ভালোই হচ্ছে। বরগুনাতেও থেমে নেই বিশাল কর্মযজ্ঞ। পানি উন্নয়ন বোর্ড জেলায় ৬০৯টি খাল শনাক্ত করেছে। সরকারের খাল খনন ও সংস্কারের উদ্যোগে চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমাবে আশা ভুক্তভোগীদের। তবে নিশ্চিহ্ন হতে যাওয়া খাল উদ্ধারেরও দাবি বরিশালবাসীর। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। তবে তেহরানের এই জবাবকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের নজরদারিতে আছে বলেও সতর্ক করেন তিনি। এদিকে ইরানের তেল ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজে হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও জাহাজে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। স্থানীয় সময় রোববার শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দেয় ইরান। পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে এর লিখিত জবাব দেয়া হয়। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানায়, প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী আলোচনার প্রথম ধাপে যুদ্ধ পরিস্থিতি ও শত্রুতার অবসানের ওপর গুরুত্ব আরোপের কথা বলেছে তেহরান। এদিকে ইরানের যুদ্ধবিরতির জবাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের প্রতিক্রিয়া পাওয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ইরানকে ঘিরে আবারও কঠোর হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। রোববার প্রচারিত এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও দেশটির পারমাণবিক স্থাপনার ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে। তবে সেটি নিয়ে উদ্বিগ্ন নয় যুক্তরাষ্ট্র। ট্রাম্প আরও বলেন, পুরো বিষয়টি মার্কিন সামরিক বাহিনীর নজরদারিতে রয়েছে। ইউরেনিয়ামের কাছে কেউ যাওয়ার চেষ্টা করলে তাকে উড়িয়ে দেয়া হবে বলেও সতর্ক করেন তিনি। এর মধ্যেই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিবহন ও সংরক্ষণে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন, ২০১৫ সালে রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর করেছিল। সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি করতে প্রস্তুত মস্কো। এদিকে যুক্তরাষ্ট্রের হুমকির জেরে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের তেল ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজে কোনো হামলা হবে বলে জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও জাহাজে আক্রমণ চালানো হবে বলে জানিয়েছে আইআরজিসি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সন্ত্রাস দুর্নীতি করলে রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবে বিবেচনার আহ্বান প্রধানমন্ত্রীর। কেউ যেন নাশকতামূলক কর্মকাণ্ডে না জড়ায় নজর রাখার নির্দেশ। এবং হাম উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি। টিকার মজুত না রেখেই অন্তর্বর্তী সরকার কেনা বন্ধ করায় প্রকোপ। সতর্কতার পরও নড়েনি টনক। দ্রুত ব্যবস্থা নেওয়া আসছে নিয়ন্ত্রণে। এই ছিল ৫টার সময় সংবাদে। এরপর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন ইমদাদুল হক। যশোর, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।